বলো তো, বলে শুরু করবো। গোটা দেশে এবং আমাদের রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সিপিআইএম তার প্রথম সারিতে। সর্বোচ্চ পর্যায়ে যে ইলেকট্রাল বন্ড আপনারা জানেন, যেখানে হাজার হাজার কোটি টাকা দেশি বিদেশি নানান সূত্র থেকে, বিশেষত কর্পোরেট, তারপরে কিছু কারাপ্ট প্র্যাকটিসের মাধ্যমে অনেকটা কিকব্যাকের মতো বা ঘুষের মতো বা কাটমানির মতো, আর কিছুটা হচ্ছে ইল গটেন মানি। আর এই জন্য এটাকে ট্রান্সপারেন্সি না, কাউকে জানাতে দেব না। যেদিন 2017-তে ইলেকট্রাল বন্ড আইন নিয়ে আসা হয়েছিল, তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি নিয়ে এসেছিলেন ফাইন্যান্স অ্যাক্টকে চেঞ্জ করে। আমরা বলেছিলাম, যে সরকার বলেছিল ট্রান্সপারেন্সির নামে এসেছিল, স্বচ্ছতার নামে, সেখানে স্বচ্ছতা কোথায়? কার টাকা কে কিনছে, কাকে দিচ্ছে জানা যাবে না। পিএম কেয়ারের পরে দেখেছিলাম করোনার সময় তাই, পার্লামেন্ট কমিটি স্ক্রুটিনি করতে পারবে না, অথচ সরকারি লোগো, সরকারি ব্যবস্থা করতে হবে পিএম এর নামে। পিএম তো সরকারের পিএম, কিন্তু সেটা হচ্ছে সমস্ত যে সরকারি যে টাকা পয়সার যেরকম হিসেব থাকে তা থাকবে না। একটা দলের নামে, একটা সরকারের নামে হাজার হাজার কোটি টাকা হচ্ছে জড়ো করা হলো। এখানে যেমন আমরা প্রতিদিন দেখছি যে মন্ত্রীদের ঘর থেকে টাকা বেরোচ্ছে, একটা পর একটা মন্ত্রী জেলে গেছে, দুর্নীতির টাকা, কাটমানির টাকা, 100 দিনের ঘরের টাকা, পঞ্চায়েতের টাকা, শিক্ষক নিয়োগের টাকা, যে কোনো দপ্তরের নিয়োগের টাকা, যার ফলে নিয়োগই বন্ধ হয়ে গেছে। এটার জন্য রাস্তায় যেমন যারা নিয়োগ প্রার্থী তারা যেরকম লড়ছিলেন, বামপন্থী আইনজীবীরা যেরকম তাদের কথাগুলো নিয়ে কোর্টে লড়ছিলেন, আমরা সেরকম সমস্ত তথ্য ভান্ডার জড়ো করে দিয়ে মানুষ সামনে নিয়েছি, বিচারপতিদের কাছে নিয়েছি, তদন্তকারী সংস্থাগুলোর কাছে দেওয়া হয়েছে। তো তদন্তকারী সংস্থাগুলো কিছুতেই এটা সত্য উদ্ঘাটিত হোক সেটা চায় না। সেটা বোঝা গেছে এই ইলেকট্রাল বন্ডের কথা এই জন্যই বললাম। এখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যেটা অসাংবিধানিক। তারপরে এসবিআই কে বলা হলো নামের তালিকা প্রকাশ করো, ইলেকশন কমিশনকে বলা হলো তোমরা কালেক্ট করো। স্টেট ব্যাংক কি বলছে? এখন দেওয়া যাবে না। তার মানে এই নির্বাচনের সময় তারা চায় না এই মুখোশটা উন্মোচিত হোক। কালাধান যেখান থেকে এসছে, ওরা বলবে না এটা কালাধান নয়, কারণ অফিসিয়াল ট্রানজাকশন। তাহলে বলতে অসুবিধা কি আছে? নোটবন্দির পরে বলা হয়েছিল 20,000 টাকা যদি লেনদেন হয় সেটা ট্র্যাক করবে সরকার। তাহলে হাজার হাজার কোটি টাকা আছে, সেটা ট্র্যাকিং মানুষ করবে না। সুপ্রিম কোর্টে বলল সরকার, মোদী সরকার, যে এটা মানুষের কোনো জানার অধিকার নেই। অথচ রাইট টু ইনফরমেশন আমরা লড়েছিলাম, এবং প্রত্যেক দিন বলা হচ্ছে এই সমস্তটা রাইট টু ইনফরমেশনের ক্ষেত্রে জনগণের জানার অধিকার আছে। আপনাদের মারফত জনগণ জানে, আপনাদেরও জানানো হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশকেও আমরা ঠিক করেছি, আমরা স্টেট ব্যাংকের সদর দপ্তর সহ সমস্ত ব্রাঞ্চগুলোতে বিক্ষোভ জানাতে বলছি মানুষকে। কারণ আমাদের টাকা যেমন আমরা যখন ট্রানজ্যাক্ট করি তার যেমন ট্র্যাকিং হয়, তাহলে ইলেকট্রাল বন্ডের নামে আসলে তারা পলিটিক্যাল কারাপশন। এবং তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে গোটা গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন পদ্ধতি সবটাকে গোটা দেশের সর্বনাশ করার জন্য এটাকে ব্যবহার করা যেতে পারে। যে কোনো বিদেশি শক্তি তারা এই টাকা দিয়ে নির্বাচনের সময় যেরকম হয় বিজ্ঞাপন, ছল চাতুরি, টাকা পয়সার বিলি, কেনা বেচা, এমএলএ এমপি স্পন্সর করা, সবই তো করতে পারে। তাহলে জানবো না কেন? জানাতে হবে। আমরা আইনের পথে যেরকম গিয়েছিলাম, সিপিআইএম আপিল করেছিল, যে রিপ্রেশন করেছিল তার ভিত্তিতেই হয়েছে। যেমন গ্রাসরুট লেভেলে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, এই চোর ধরো জেল ভরো আমরা বললাম, আমরা পাহারায় পাবলিক বললাম, নজরে পঞ্চায়েত বললাম। তারপর থেকেই তো ক্রমাগত মানুষের মধ্যে সাহস বেরোলো, গ্রাম জাগাও চোর তাড়াও। তারপরে এখন সন্দেশখালীতে আমরা দেখলাম, এরকম অসংখ্য জায়গায় আমি কয়েকবার বলেছি প্রতিদিন বাড়ছে, যেখানে মানুষ মুখ খুলছে দুর্নীতির বিরুদ্ধে, মানুষ রাস্তায় নামছে। আর তখনই দাঁড়িয়ে দেখা গেল যে ভারতীয় জনতা পার্টি যেরকম কিছুতেই চায় না তথ্য প্রকাশিত হোক, আমাদের রাজ্য সরকারও চায় না। শাহজাহানকে সিবিআই এনকোয়ারির জন্য বলা হচ্ছে, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হলো। কেন? রাজীব কুমারের সময় আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি নেমে গেছিলেন ধর্ণা দিতে, যখন ওই না তোমার গিয়ে চিটফান্ডের ব্যাপারে যখন তদন্ত হচ্ছিল, কিছুই তথ্যতে না বেরোয়। আমরা নারদা কাণ্ডে আমরা দেখেছিলাম যে উল্টে স্যামুয়েল ম্যাথুর বিরুদ্ধে নানা রকমের কেস করা হয়েছে, এখনো চলছে। অভিযোগকারীর কাছে যে তথ্য বার করলো, তার যে শুভেন্দু, শোভন, কাকলি, সৌগত, এসব একটার পর একটা নাম আপনারা জানেন, টাকা লেনদেন যেটা হচ্ছিল। আমরা
এমপিদের ক্ষেত্রে এরকম অভিযোগ হলে বার করে দেওয়া হয়। সোমনাথ চৌধুরী যখন স্পিকার ছিলেন 10 জনকে বার করে দেওয়া হয়েছে। বিজেপির সরকার, বিজেপি বলে আমরা দুর্নীতির ব্যাপারে একদম জিরো টলারেন্স। আর এখানেও প্রধানমন্ত্রী সে বারবার বলে যান যে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, কিন্তু ইলেকট্রাল বন্ড দেখলাম, পিএম কেয়ার দেখলাম, এমনকি তৃণমূলের যে দুর্নীতি সেটাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্য ইডি সিবিআই মার খাওয়ার পরও সন্দেশখালিতে যতক্ষণ না মহিলা রাস্তায় নেমেছেন, আজকে মহিলাদের সঙ্গে কথা বলার নাটক করছেন, কিন্তু তাদের কথা কে শুনছিল? কেন ইডি সিবিআই এর হাত বেঁধে রেখে দিয়েছিলেন? কেন একজন জয়েন্ট ডিরেক্টরের মতো র্যাঙ্কের লোকজন অন ডিউটি মার খাওয়ার পরেও কেন সেই কেসটাকে পারসু করা হলো না? বরঞ্চ একটা কণ্ঠস্বর, তার রিপোর্ট এখনো আসছে না। আপনারা অনেক সময় প্যাথোলজিক্যাল টেস্ট করেন, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাবরেটরি, তার থেকে রিপোর্ট আসবে না, কোর্টে জমা হবে না, বিচার হবে না। কারণ সূত্রটা দেখা যায় যেই নিডল অফ সাসপিশন, সন্দেহের তীরটা যেই একেবারে ওপরের দিকে চলে যায়, তখন এই ওপরতলা এক হয়ে যায়। এমন এক হয়, সাক্ষী, চোর, অপরাধী, তদন্তকারী, বিচারক সব এক জায়গায় দাঁড়িয়ে যান, এক লাইনে দাঁড়িয়ে যান। আমরা আমাদের রাজ্যে দেখলাম অনেকে বাহবা আন্দোলন করছে, আবার কেউ কেউ হচ্ছে তোমার কি গোটা দেশে আমরা দেখছি বিজেপির তাবর নেতারা আইটি সেল প্রমাণ করতে চেয়েছেন যে দেখো বাম মনোভাবাপন্ন একজন বিচারপতি বিজেপিতে যোগ দিলেন। আপনার আগে ওরকম গত নির্বাচনের সময় করেছেন, তৃণমূল বিজেপি যায়, বিজেপি তৃণমূলে যায়, কিন্তু সেই বিজেপির এমপি হোক আর বিচারপতি হন আর তৃণমূলের এমপি হোক, তাদেরকে সার্টিফিকেট খুঁজতে হয় বামপন্থীদের তরফ থেকে। কারণ দুর্নীতির বিরুদ্ধে একরোখা মনোভাব নিয়ে সারা আজীবন লড়ে গেছে সিপিআইএম বা লাল ঝান্ডা বা বামপন্থীরা। এই জন্য একজন বিচারপতি এসছেন বললে যতটা সার্টিফাইড হয়, বাম মনোভাবাপন্ন হলে, আর এরকম অনেকে করে, এরকম ভাব নেয় হচ্ছে এত একটা বুক চলে যাওয়া হলো বা একটা পেছনে একটা ছবি রাখা হলো, এরকম এখন তো ধর্ম নিয়ে যা উনি বলেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাম মনোভাব তো নন। কোন রাজ্যে যাবে সেটা ধর্ম দিয়ে নির্ধারিত হয় না, একমাত্র আরএসএস, সংঘ পরিবার, খালিস্তানি বা মুসলিম মৌলবাদী তারা ঠিক করে রাজনীতি এবং ধর্মটাকে কিভাবে তালগোল পাকিয়ে দেওয়া যাবে। একজন শিক্ষিত মানুষ কখনো বলতে পারেন তার তো কোনো মানে নেই। সিপিআইএম এ বা বামপন্থীতে বা দক্ষিণপন্থীতে সব রকমের ধর্মের মানুষ আছেন, অবিশ্বাসী মানুষও আছেন, নাস্তিক মানুষও আছেন। তো এটা হচ্ছে আর কোনো যুক্তি যখন থাকে না তখন ধর্মের বর্ম পড়তে হয়। যখন দুর্নীতির প্রশ্নে সার্টিফিকেট দরকার হয় তখন বাম মনোভাবাপন্ন মানুষকে দরকার হয় বা বাম মনোভাব গড়ে তোলার জন্য তার সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করতে হয়। অন্যদিকে আমরা আমাদের রাজ্যে দেখলাম, আচ্ছা আমি বাকি সেগুলো পরে আসবো, যা এসব নরেন্দ্র মোদী এসে বলেছেন, মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন, আমরা আপনার জানেন মানুষকে ইনভলভ করছে। গ্রাম জায়গা চোত্তর, এই জন্যই বলেছিলাম যে পুলিশ ধরছে না, ইডি সিবিআই কেউ ধরছে না। এই শাহজাহানের কেসটা, সন্দেশখালী কেসটা বলছে সিবিআই কে দেওয়া হয়েছে। আচ্ছা সিবিআই কে তো বকরি কেসটা দেওয়া হয়েছিল, কি হয়েছে? খুব বেশি হলে প্রধান সাক্ষী, একজন অন্যতম সাক্ষী, তাকে সে খুন হয়ে গেল হেফাজতে, কি করলো তারপরে? কেন সমস্ত তথ্য, ফরেনসিক যা সব মেটেরিয়ালস কালেক্ট করা হয়েছিল সেগুলো মানুষের কাছে কেন এলো না, কোর্টের কাছে কেন এলো না? কেন অপরাধীরা শাস্তি পেল? বিজেপি খুব বেশি হলে তৃণমূলের কিছু অপরাধীকে বিজেপির মিছিলে মিটিংয়ে হাজির করে দিয়েছে, তার বাড়তি করেনি। সিবিআই, মমতা ব্যানার্জি আগে বলতেন সব ব্যাপারে সিবিআই চাই, আর এখন বিজেপি বলে সিবিআই চাই, কিন্তু সিআইডি এবং সিবিআই এর যে পারফরমেন্স রেকর্ড সেটা বোঝা যায় খুব একটা তফাৎ নেই। তাহলে অপরাধ এই জন্য বাড়ছে, অপরাধী এই জন্য বাড়ছে, দুর্নীতি এই জন্য বাড়ছে। তারপরে সেন্ট্রাল এজেন্সি বিজেপিতে চলে গেলে তাকে সহায়তা করবে বা আস্কারা দেবে বা পাহারা দেবে, আর স্টেট এজেন্সি হচ্ছে তৃণমূলে চলে গেলে হবে। একজন তৃণমূলের এত তাবড় নেতা এমএলএ বিজেপি চলে গেলেন, কিন্তু তার আগে একটা হয় ভূমিকা পালন করতে হয়, একটা ইডি যায় তার অফিসে, যেমন শুভেন্দু ক্ষেত্রে গেছিল, ইডি ডাক ফেলেছিল, একবার ইডি সিবিআই একটা নেওতা দিয়ে আসে আর তারপরে সে বিজেপিতে। আবার সিআইডি কেস করে দিয়ে এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে যে পুলিশকে দিয়ে যে তুমি কবে তৃণমূলে জয়েন করবে। তাহলে সেন্ট্রাল এজেন্সি, স্টেট এজেন্সি চোর ধরার বদলে যখন অপরাধীদেরকে সহায়তা করছে বা পাহারা দিচ্ছে, এর মধ্যে এখন আমরা মানুষকে এই জন্য আরো বেশি, বিশেষত নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করছি, যারা অ্যাফেক্টেড মানুষ তাদেরকে বলছি মুখ খুলতে। আমরা
সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিয়ে যে ক্যাম্পেইন করেছিলাম, বকটির পরে ভাদু শেখের পরে দেখেছিলেন গোটা রাজ্য জুড়ে এই যে ইল গটার মানি দিয়ে যে সব মহল তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায়, সেগুলো মানুষের কাছে এসেছিল, মিডিয়া তারপর মেনলাইন মিডিয়া সেগুলো প্রচার করেছিল, আমরা করেছিলাম। এখন দাঁড়িয়ে আমরা সন্দেশখালীর পরে আমরা জনতার কেস বুক, একটা 3.5 মিনিটের ভিডিও আছে, পরে আপনারা পেয়ে যাবেন, শুধু একটু দেখিয়ে নিই। প্রেস কনফারেন্স আপনারা তো পুরোটা দেখাবেন না, জনতার কেস এটা আমরা দিন বদলে জনতার কেস বুক। সাউন্ড আছে? তাহলে আমি বলছি না। আপনার জমি দখল করে নিয়েছে, ভয় দেখাচ্ছে, অত্যাচার করছে। প্রত্যেক অপরাধীদের শাস্তির জন্য। ঘটনা কি আপনার এলাকাতেও ঘটেছে? তৃণমূলের মস্তানরা আপনার জমি দখল করে নিয়েছে, ভয় দেখাচ্ছে, অত্যাচার করছে। আপনার গ্রামেই কি সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে, নারী নির্যাতনের ঘটনা ঘটছে, আর পুলিশ প্রশাসন সব জেনেও মুখালির মতো ঘটনা কি আপনার এলাকাতেও ঘটেছে? তৃণমূলের মস্তানরা আপনার জমি দখল করে নিয়েছে, ভয় দেখাচ্ছে, অত্যাচার করছে। আপনার গ্রামেই কি সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে, নারী নির্যাতনের ঘটনা ঘটছে, আর পুলিশ প্রশাসন সব জেনেও মুখ বন্ধ করে বসে আছে? তাহলে লিংকে ক্লিক করে ফর্ম ফিল আপ করে অনলাইনে পুলিশ প্রশাসন সব জেনেও মুখ বন্ধ করে বসে আছে। নির্যাতন, জমি, পরিবেশ ধ্বংসের তথ্য তালাশ করতে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে চালু হচ্ছে ফর্ম ফিল আপ করে অনলাইনে আপনার কর্মসূচি। সন্দেশখালী পেরিয়ে এবার পাড়ায় পাড়ায় ফাঁস হবে তৃণমূলের পর্দা। আপনার পরিচয় ও তথ্য সম্পূর্ণ গোপন ও নিরাপদ থাকবে, আর আপনার সাথে আপনার ইনসাফের লড়াই লড়ব আমরা, লাল ঝান্ডার কর্মীরা। সাম্প্রদায়িক রাজনীতির জন্য ধর্মের সুরসুরি নয়, প্রত্যেক অপরাধীদের শাস্তির জন্য, প্রত্যেক আমরা পরে আপনাদেরকে লড়াই হবে। তৃণমূলের জঙ্গলরাজের সাম্প্রতিকতম উদাহরণ সন্দেশখালী। রেশন দুর্নীতি তদন্তের রেস ধরে বেআব্রু হয়েছে সন্দেশখালীর ভয়াবহতা। পুলিশ প্রশাসনের নাকের ডগায় চলেছে তৃণমূলের লুম্পেনরা। শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের নেতৃত্বে চলেছে বেআইনিভাবে জমি দখল, সন্ত্রাস, তোলাবাজি, মানুষের উপর অত্যাচার, এমনকি নারী নির্যাতন। কলঙ্কিত সেই অধ্যায়ে বাংলার মুখ পুড়েছে দেশ দুনিয়ার কাছে। কিন্তু সন্দেশখালী কোনো বিক্ষিপ্ত ঘটনা ছিল, এটা করতে এই জন্যই যে ওরা তো মোদি বললেন চৌকিদার, গত ভোটের সময় বলেছিলেন, তারপর দেখা গেল সবচেয়ে বেশি চুরি বেড়ে গেল এই চৌকিদারের জন্য। দেশের থেকে বিদেশে নিয়ে পালিয়ে গেল, দেশের টাকা বিদেশি তোমার কি অ্যাকাউন্টে জমা হলো, বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে জমা হলো, এবং দিদি মোদিরা বসে আলোচনা করে নিলেন রাজভবনে যে কয়লা পাচার থেকে আরম্ভ করে এই বিদেশে যে টাকা পাচার হয়েছে এই ব্যাপারে চার্জশিটে যাদের মূল অ্যাকিউজ, যাদের নামে আমরা অভিযোগ করেছি তাদের নাম আসবে না। শূন্য একেবারে তলায় মানুষের যারা ভুক্তভোগী তারা বলবেন, তারা জানাবেন, আমরা আইনি সহায়তা দেব, আমরা রাজনৈতিক লড়াই সংগঠিত করব, প্রতিরোধ গড়ে তুলব, এবং তার সঙ্গে দাঁড়িয়ে প্রশাসনের উপর চাপ দেব, যেটা যে জমি চলে গিয়েছে, যে পুকুর বুঝিয়ে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, সেগুলো যাতে মানুষ আবার ফেরত পায়। সেটা একটা বড় পদক্ষেপ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা, সেটা লড়াইটা শেষ তাক। সিবিআই আটকানোর জন্য গতকাল বিকেল থেকে আজকে বেলা গড়িয়ে যাওয়া পর্যন্ত একজন রাজ্যসভার সাংসদ, তিনি বকলমে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি যেভাবে প্রচেষ্টা চালিয়ে গেলেন এবং তারপর যেভাবে শেষ মুহূর্তে তাকে হার মানতে গোটা বিষয়টাতে কি বলবেন? মানে একটি কংগ্রেসকে সন্দেশখালী ঢুকতে দেওয়া হয়, অধীর চৌধুরী তিনি নোয়াখালীতে আটকে যান, আবার সেই কংগ্রেসেরই একজন রাজ্যসভার সাংসদ তিনি মামলা লড়ছেন, শাহজাহানকে কোনোভাবে সিবিআই আটকানোর জন্য একটা মামলা লড়ছেন। সব কথাই আপনারা বলেছেন। এরা কিন্তু চিদম্বরম এসেছিলেন এখানে মামলা লড়তে রাজ্য সরকারের, সে নিয়ে আবার কেউ কেউ ধাওয়াও করেছিল, আবার ধাওয়া করতে গিয়ে বিজেপিতে চলে গেছে। তো এটা কে কার সাংসদ, কে কোন দলে আছে, তার থেকে বেশি কথা হচ্ছে সে কে বিচারকের আসনে বসে আছেন, কে পুলিশের আসনে বসে আছেন, কে পার্লামেন্টে বসে আছেন, কে বিধানসভায় বসে আছেন। তার থেকে বড় কথা হচ্ছে যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে, কে দুর্নীতির পক্ষে, দুর্নীতির পক্ষে, কে দুর্নীতির বিরুদ্ধে, কে দুর্নীতি যে হয়েছে সেটা বন্ধ করতে চায়। লড়াইটা এইখানে। বাকি সব যে আপনি বলেছেন চোখের সামনে দেখেছেন। আর এই জন্যই তৃণমূল কংগ্রেস তো এই ধরনের সাংসদ তৈরি করে,
তৃণমূল তো এই ধরনের পঞ্চায়েত তৈরি করে, তৃণমূল তো এই ধরনের পুলিশ অফিসারকে পোস্টিং করে, যাতে দাঁড়িয়ে এই যে দুর্নীতিতন্ত্র সেটাতে চলতে থাকে। কিন্তু এটুকু বলতে পারি, সরকার একজন অপরাধীকে বাঁচানোর জন্য কেন করছে, তার মানে অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কেন অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? কারণ এই যে লিঙ্ক 75-25-এর যে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স, 25% বেরোলে বাকি 75%ও টান পড়বে। এই জন্যই ভাদু শেখের পরে মমতা ব্যানার্জি গিয়ে বলেছিলেন আগের সিস্টেমেই চলবে, অর্থাৎ নকল ডিসিআর চলবে, তোলাবাজি চলবে, বালি খাদান কয়লা খাদান থেকে যা কাজকর্ম চলবে, পাথর খাদান থেকে তোলা হবে, কিন্তু আগে যার কাছে জমা দিচ্ছিল তার বদলে অন্যকে দিতে হবে। যদি প্রিয় মল্লিক জেলে গেছে পার্থ ভৌমিককে দিতে হবে, কিন্তু শাহজাহানের মতো লোকেদের কারবার চলবে। শাহজাহান যদি জেলে চলে যায় তাহলে আরেকজন কেউ আসবে। এটা তৃণমূলের এই যে তলায় যারা এই ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স করছে, 25%-এর যারা চারান্নি যারা করছে, তাদেরকে এটা বুঝতে হবে যে আসলে 12 আনা যাদের কাছে জমা দিচ্ছ তারা 16 আনা কেড়ে নিতে চায়। এই জন্য এই 4 আনার কোনো দাম নেই। কেউ যদি মনে করে শাহজাহানকে বাঁচাতে গেছে, বিজেপি বলবে ও মুসলমান আছে বলে ওকে বাঁচাতে গেছে, আইটি সেল ক্যাম্পেইন করবে। আসলে এটা শাহজাহান নয়, এটা হচ্ছে এই দুর্নীতিতন্ত্রকে বাঁচাতে চায়। আর দুর্নীতিতন্ত্রের যে চাকার উপরে ভর করে চলছে তারা হচ্ছে এই যে দেখছো 2 চাকা 4 চাকা থেকে টাকা তুলছে, যাদেরকে দেখছো তোমরা বালি খাদানের কাজ করছে, যারা প্রমোটার রাজ সিন্ডিকেট রাজের ওপর তলার তো বিজেপি থেকে তৃণমূল চলে যাবে, তৃণমূল তো বিজেপি চলে যাবে, বেঁচে যাবে। কিন্তু তলার লোকজনকে, এবং এখানে মায়া নেই, দরকার নিজে হেফাজতে খুন করতে পারে। আমি ওই জন্য বক্তৃকাণ্ডে বললাম সে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি হতে পারে, স্টেট গভর্নমেন্টের এজেন্সি হতে পারে। কারণ অপরাধ জগৎটা চলুক, কিন্তু এই অপরাধতন্ত্রকে কে নিয়ন্ত্রণ করবে? শুভেন্দু করবে না অভিষেক করবে? লড়াইটা তো এখানে। সংবাদপত্র কি বলছে, মিডিয়া কি বলছে, তাই তো একটু পড়াশোনা করতে হবে। আমি যখন তরুণ, যখন ডিএফএ কলকাতা জেলার সম্পাদক, তখন এমপিও হয়নি, 80-র দশক থেকে আমরা লড়াই করছি যে ওটাকে বলে ইস্ট ওয়েস্ট মেট্রো, জানা উচিত। তারপর আমি যখন রাজ্যসভা এমপি হলাম, 10 বছর ধরে আমরা লড়ছিলাম। আমরা রেলমন্ত্রীদের কাছে, একটা পর একটা রেলমন্ত্রী এলো আমাদের, তারপরে প্ল্যানিং কমিশনে গেলাম। যখন প্রণববাবু ডেপুটি চেয়ারম্যান, তখন তার কাছে আমরা গিয়ে বললাম যে রেলের প্রজেক্ট শুধু ইস্ট ওয়েস্ট নয়, আরো অনেক, তখন ইস্ট ওয়েস্ট নাম ছিল না, তখন আমরা বলতাম হাওড়ার রামরাজাতলা থেকে সল্টলেক, তখন নিউ টাউন তৈরি হয়নি, তখন রাজারহাট তৈরি হয়নি, আমরা বলতাম সল্টলেক থেকে রামরাজাতলা। তারপর আমি যখন আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান হলাম 2004 থেকে 2009, যখন আমরা এখানে ইউপিএ 1 সরকারকে, বামপন্থী অনেক এমপি আমরা সমর্থন করলাম, তখন আজকে যেসব প্রজেক্টের উদ্বোধন হয়েছে এবং যা হবে আগামী 5 বছর, গত 5 বছর 10 বছর যা হয়েছে সে সব হচ্ছে ওই সময় ইউপিএ 1-এ মনমোহন সিং নেতৃত্বে যে সরকার, তাকে বামপন্থীরা সমর্থন করেছিল। আমি উত্তর পূর্ব কলকাতার এমপি ছিলাম, ওই ভিত্তিপ্রস্তর যখন স্থাপন হয়েছিল সেই ছবিটা দেখবেন জ্যোতিবাবু যখন করছিলেন। কোন মডেল হবে, কোন রুটে হবে, এই নিয়ে তৃণমূলের অনেক আপত্তি ছিল। বিজেপি তো কোনো পিকচারই ছিল না, বিজেপি তখন জন্মায়নি, মমতা তখন হাত ধরে ওকে হাঁটি হাঁটি পা শেখাচ্ছেন। এই ধরনের প্রজেক্ট একদিনে হয় না। আমি 80-র দশকে এই জন্যই বললাম 15 বছর 20 বছর ধরে কনসেপ্ট থেকে ইমপ্লিমেন্টেশন, স্যাংশন পর্যন্ত লাগে, তারপরে প্রক্রিয়াকে ইমপ্লিমেন্টেশনে লাগে। আমাদের মেট্রো রেল যেটা দেখো গড়িয়া থেকে দমদম, তার জন্য 30 বছর লড়াই করতে হয়েছে। হুগলি ব্রিজ ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে 25 বছর পরে চালু হয়েছে কাজ। আমি একটা উদাহরণ দিতে পারি। আমি এটুকু বলতে পারি, এখনো পর্যন্ত কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা, বেশি দূরে, গোটা রাজ্য তো বটেই, একটা প্রজেক্ট গত 10 বছরে কনসিভড হয়েছে, প্ল্যান হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে গেছে, হয় স্যাংশন হয়েছে, আর তা না হলে ইমপ্লিমেন্ট তো ছেড়ে দাও, কাজ শুরু হয়েছে বা পেন্ডিং করে আছে, তৃণমূল কংগ্রেস বলুন, একটা প্রজেক্ট। এই সব প্রজেক্ট হচ্ছে, দেখা যাবে আমার নিজের ছবি কি দেখা হবে, এই যে পরমা আইল্যান্ড তোমরা বলো, কবে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, কবে স্যাংশন হয়েছে? ওই 2004 থেকে 2005। আমি 4 থেকে 5 গুলো দিচ্ছি, তার আগের গুলো আমি বেশি বলবো না, যেহেতু পার্লামেন্ট ইলেকশন এখন আছে। ইস্ট ওয়েস্ট মেট্রো নয়,
এই যে ফ্লাইওভার দেখছো, এজেসি বোস রোড আগে হলো, তারপরে পরমা হলো, এগুলো সব কাজ শুরু হয়েছে 2009-10 থেকে, স্যাংশন হয়েছে 2006-7। তখন আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আন্ডারে ছিল, এই মেট্রো রেলও তাই, আর এই পরমা আইল্যান্ড থেকে এই যে বিবেকানন্দ পুল হলো না, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে যেটা হলো না সেখানে বিজেপি তৃণমূল ক্রেডিট দিতে পারে, ভেঙে দেওয়া হলো, অ্যাক্সিডেন্ট হলো, মমতা ব্যানার্জি জগদ্ধাত্রী পুজোর আগে উদ্বোধন করবেন বলে তার জোর দিতে লাগছিলেন। ওটা ছিল পোস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত, তার একটা অংশ হলো বাগুইয়াটি, একটা অংশ ভেঙে দেওয়া হলো, কিন্তু গোটাটাই ছিল এরকম যেটা মুম্বাইতে আছে, যেখানে ওঠানামা করবে বিভিন্ন জায়গায়, একটা টানা যাবে হাওড়া থেকে এয়ারপোর্ট লিঙ্কেজ। এরকম হচ্ছে হাওড়া শিয়ালদার লিঙ্কেজ ইস্ট ওয়েস্ট মেট্রো। আমাদের এখানে পলতায় জল আসার জন্য মাঝে মধ্যে পাইপ ভেঙে যেত, বাস্ট করতো তারা, পলতা থেকে টাল আসার জন্য কলকাতায়। ওই সময় আমরা স্যাংশন করলাম এবং তারপরে সব রাস্তা ঘুরে নতুন পাইপ লাইন তৈরি হলো, আর যার জন্য এখন লিকেজ হয় না, বাস্ট হয় না, ব্রিটিশ জমানা পাইপ লাইন। আমাদের এখানে রাস্তা ধসে যেত, ব্রিক এন্ট্রি হচ্ছে, ম্যান এন্ট্রি ব্রিক সুয়েজ ছিল, মানুষ ঢুকতে পারে এবং গিয়ে কাদা বার করতে পারে, জমাট বার করতে পারে, গোটা কলকাতায় ব্রিটিশ জমানায়, লন্ডনের পরে কলকাতায় ছিল। ওই সময় আমরা স্যাংশন করি, তোমরা দেখেছিলে পাশে মোটা মোটা পাইপ রেখে দিয়ে সেখানে টেম্পোরারি করে নিয়ে তারপরে ওটাকে পুরোটা হচ্ছে পাইপটাকে চেঞ্জ করা হলো, এই ব্রিক থেকে শিফট করা হলো, তারপরে কলকাতায় জল নিকাশি ব্যবস্থাটা আধুনিকরণ করা হলো। ইউপি 1-এর সময় ওই যে ভিক্টোরিয়া পরি ঘুরতো না, ওটাও হচ্ছে স্যাংশন হলো 2000-এ, পরে ভিক্টোরিয়া আপডেট হলো। ভারতীয় জাদুঘর, ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল, আমরা এইমস চেয়েছিলাম, যখন ওরা বললো এইমস করতে পারবে না, কলকাতায় জায়গা নেই, তখন আমরা এখানেই পুরোনো বিল্ডিং ভেঙে যাতে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট হয় সেই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রো যখন নিউ টাউন হয়ে গেল তখন আমরা বললাম ওটাকে এক্সটেন্ড করতে হবে নিউ টাউন পর্যন্ত এবং গঙ্গার নিচে দিয়ে টানেল দিয়ে যাবে, এটা একটা বিশাল ব্যাপার। তো তার জন্য পরিকল্পনা থেকে ইমপ্লিমেন্টেশন, এই যে কলকাতা এয়ারপোর্টের টার্মিনাল, হুগলি ব্রিজ, যখন হুগলি ব্রিজ হচ্ছে তখন এত গাড়ি করতে আসবে, এখন জ্যাম হচ্ছে, তখন বলা ছিল 20 বছর পরে আরেকটা ব্রিজ লাগবে, নিবেদিতা সেতু, তারপরে আরেকটা ব্রিজ লাগবে ফার্দার সাউথে, কারণ কলকাতা বন্দরে আর বড় বড় জাহাজ আসছে না, মমতা ব্যানার্জি বন্ধ করেছেন। তাহলে রায়চক যেটা কুকরাহাটি যে ব্রিজ হওয়ার কথা ছিল, আমরা টার্মিনাল বিল্ডিং যখন করেছিলাম বলা হয়েছিল 2020 পর্যন্ত এটা সার্ভিস দেবে, বাবা বলে হয়েছিল 2020 পরে আরো নতুন টার্মিনাল আনতে হবে, কিন্তু 2011-তে পরিবর্তন হয়ে গেল। গোটা দেশের যা এয়ার ট্রাফিক বাড়ছে, কলকাতায় আর বাড়ছে না, কারণ ওটা তো 20-তে পরে একটা নতুন টার্মিনাল হওয়ার কথা, নতুন রানওয়ে হওয়ার কথা। তাহলে বিজেপি তৃণমূল কিসে ক্রেডিট দিচ্ছে? আমি চ্যালেঞ্জ করে বলছি 2014-তে বিজেপি সরকার আসার পরে এবং 2011-তে তৃণমূল সরকার আসার পরে একটা প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য নতুন ভাবনা, নতুন প্রজেক্ট, নতুন ডিপিআর জমা হয়নি। দায়িত্ব নিয়ে বলছি, যদি একটা প্রজেক্ট বলে পেন্ডিং আছে কেন্দ্র সরকারের কাছে, আমরা লড়াই করব। আমরা সবসময় আগে বলতাম এসব প্রজেক্টগুলো পড়ে আছে, স্যাংশন করো, কারণ আরবান বড় প্রজেক্ট 2050-এ কি হবে, 2035-এ কি হবে, 2040-এ কি হবে, সেটা 2010-এ প্ল্যানিং করতে হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে কাজ করে 5 বছর 10 বছর ক্লারিফিকেশন, ফার্দার ক্লারিফিকেশন, আরো বিভিন্ন ক্লিয়ারেন্স দিতে দিতে 8-10 বছর লেগে যায়, তারপর টাকা জোগাড় করতে আরো কয়েক বছর লেগে যায়, তারপর কাজ শুরু করে ইমপ্লিমেন্ট করতে গিয়ে। তাহলে 2035-এ 2040-এ কলকাতা কি পাবে, 2030-এ কলকাতা কি পাবে কেউ জানে না। বাহাদুরি করছেন, যদি এসে বলতে পারতেন আমরা এইগুলো মাস্টার প্ল্যান অনুযায়ী করেছি এবং এইগুলো বাকি পাওয়া যাবে। এগুলো সব তো ওল্ড প্রজেক্ট, যেটা ডেফার্ড হয়েছে, ডিলেড হয়েছে, কস্ট এসকালেশন হয়েছে, তারপরে এখন ট্রাঙ্কেটেড, এমনকি যে জোকা ডিভিডি রেল লাইন সেটা ট্রাঙ্কেটেড, এখনো জানে না মাঝিরাটের পরে কোন দিকে যাবে। তাপস রায় তার বাড়িতে একটা ইডি রেড হলো, তারপর তিনি যোগ দিয়ে দিলেন আজকে তিনি কিছুক্ষণের মধ্যে বিজেপিতে যোগ দেন। ইডি বা সিবিআই এর আপনারা বলেন যে অ্যাক্টিভেশনটা কাজে লাগা, আমরা বলি না, শুভেন্দু ক্ষেত্রে তাই হয়েছিল, তাপসকে বেশি সম্মান দেওয়া হয়েছে, ইডি তার বাড়িতে গিয়েছিল আর শুভেন্দুকে ইডি ডেকেছিল, তারপর উনি তৃণমূলে যোগ থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মহাভারতে একটা আছে না কথা, মহাজন কোন পথে গমন করিয়াছেন, বকরূপী ধর্ম জিজ্ঞাসা করেছিল সত্যবাদী যুধিষ্ঠিরকে,
তখন উত্তর ছিল মহাজন যে পথে গমন করিয়াছেন সেটাই পথ, সুতরাং যে পথে শুভেন্দু বিজেপিতে গিয়েছেন সেই পথে তাপস রায় গিয়েছেন। স্পিকার কথা বলেন, ভালো কথা। হ্যাঁ, পদত্যাগ হয় না তো। আজ পর্যন্ত আমাদের রাজ্যে এমএলএ এবং এমপি যে দলত্যাগ করেছে, কার পদত্যাগ হয়েছে? মমতা ব্যানার্জি পদত্যাগ করেছে, মনে আছে? এটা তৃণমূলের ট্র্যাডিশন। সোমনাথ চ্যাটার্জি যখন স্পিকার ছিলেন, মমতা ব্যানার্জি ওই বাংলাদেশি ভোটার লিস্টে সব নাম ঢুকে গেছে বলে তারপর হচ্ছে ব্যাপক হইচই করলেন, তারপর কান্নাকাটি করলেন, তোমাদের চ্যানেল দেখানো হলো, তারপর বাইরে এসে খাস খাস করে লিখে বললেন আমি পদত্যাগ করে দিয়েছি। তা সেদিনে আমরা বলেছিলাম যে ওইভাবে পদত্যাগ হয় না। তারপরে বেশ কয়েকদিন তিনি যাননি পার্লামেন্টে, এখন ভুলে গেছে অত ডেট। একটা নিয়ম আছে, টানা যদি 90 দিন না যায় তাহলে সাংসদ পদ খারিজ হয়। ঠিক 89তম দিনে তিনি চুপ করে গিয়ে সই করে দিয়েছিলেন অ্যাটেন্ডেন্সে। বুঝা গেছে? আর কি ফার্দার বলতে হবে? সুতরাং আবার বলছি, মহাজন যে পথে গমন করিয়াছেন সে পথেই বাকিরা গমন করবে। আমি নাম বলবো, অর্জুন সিং তৃণমূলের সাংসদ না বিজেপির সাংসদ? বিজেপি কোন মুখে কথা বলবে? পার্লামেন্টে কোনো পদত্যাগ করেছে দলত্যাগের পরে? কল্যাণী, কৃষ্ণ কল্যাণী এমএলএ, তারপর হচ্ছে আলিপুরদুয়ারের এমএলএ, আর কত কত নাম বলবো আমি। তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই, মুকুল রায় বলে দিয়েছেন। সুতরাং সেখানে দলত্যাগ হয়, কিন্তু পদত্যাগ হয় না। এখনো আলোচনা ফর্মালি শুরু হয়নি, আদান প্রদান চলছে কথাবার্তা। আমরা বলে দিয়েছি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ, এবং কংগ্রেস বলবে বিজেপি এবং তৃণমূলের বিরোধী ভূমিকা আমরা পালন করব, তবেই আমাদের সঙ্গে ফর্মাল আলোচনা হবে। এটা তো আমরা তো বিজেপি তৃণমূল মতো নয় যে ধর্মেও আছি জিরাফেও আছি। পরিষ্কার বলতে হবে যে বিজেপি তৃণমূল বিরোধী শক্তির সঙ্গে আমরা সমঝোতা করব। যেটা ওনার দলে, যেটা উনি প্রদেশ অধ্যক্ষ হিসেবে যেটা তার অভিজ্ঞতা, সেটা তিনি বলেছেন। তাহলে আমাকে প্রশ্ন করছেন, আমি দিল্লির নেতা তো নই কংগ্রেসের, দিল্লি কংগ্রেসের নেতা জিজ্ঞেস করো। সবসময় পার্লামেন্ট নির্বাচনে এটাই নিয়ম। আমরা একটা কথা বলছি, আমি তো পলিট ব্যুরো মেম্বার, কিন্তু পার্লামেন্ট নির্বাচনে রাজ্য কমিটিগুলো ঠিক করে না। যারা সর্বভারতীয় দল, যাদের অল ইন্ডিয়া একটা বডি আছে, তাদের অল ইন্ডিয়া বডিকে ঠিক করতে হয়। এটা ইলেকশন কমিশনের আইন অনুযায়ীও এটা হচ্ছে বিধানসভা হলে রাজ্য, আর জেলা পরিষদ পঞ্চায়েত হলে জেলা, এবং আমাদের হচ্ছে অল ইন্ডিয়া। আমরা একটা সব কথা বলছি, আমাদের আগামী 11 তারিখে পলিট ব্যুরো বৈঠক আছে দিল্লিতে, সেইখানে গিয়ে আমরা ফাইনাল করব, রাজ্য রেকমেন্ড করবে। আমাদের ক্ষেত্রে এরকম হয়, আমরা রাজ্যে বিস্তারিতভাবে করে নিয়ে আর তারপরে কনফারেন্সটা হয় কেন্দ্র থেকে। কংগ্রেসের ক্ষেত্রে বলছে কেন্দ্র থেকে হয়, তারপর রাজ্য থেকে কনফারেন্স দেয়। দুটো অ্যাপ্রোচ আলাদা। আমরা আবার তৃণমূলের ক্ষেত্রে রাজ্য কেন্দ্র কোনো ব্যাপার না, মোটামুটি কালীঘাটেরই হয়ে যায় সবকিছু। আবার প্রত্যাহিত করে দিচ্ছে। আচ্ছা, যদি পর্ন স্টারকে করতে হয়, যদি অন্য দল থেকে ভাঙিয়ে করতে হয়, যদি দাঁড়িয়ে একটু জাঁক জমক লাগানো যদি করতে হয়, তৃণমূলের মেয়রকে যদি বিজেপি ক্যান্ডিডেট করে, তৃণমূলের এমএলএ যদি বিজেপি ক্যান্ডিডেট করতে, বেশি খাটতে হয় নাকি, হোমওয়ার্ক করতে হয় নাকি? তো আমাদের প্রাইমারি স্কুলে কোনো ছেলে মেয়েদের বললো কয়েকটা এমপির নাম বললো, সে দেখবে অর্ধেকটা বিজেপির নাম বললো, অর্ধেকটা তৃণমূলের নাম বলবে। কোন দল জিজ্ঞেস করলেও আইদার বলিতে পারবে, এই জন্য বেশি খাটতে হয় না। কিন্তু বামপন্থীদেরকে আমাদেরও প্রার্থী তালিকা আমি বলেছি আমরা তৈরি করেছি। সিপিআইএম বাম ফ্রন্ট মিটিং আছে 8 তারিখে, সেখানে অন্য বাম দলগুলো তাদের মতামত, তাদের প্রার্থী যেগুলো আছে সেগুলো তারা জানাবেন। কিন্তু আমরা বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি, সেজন্য আমাদেরকে ধৈর্য ধরে নানান দলের সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে। ব্যক্তি, গোষ্ঠী, দল, আর ধরো আদিবাসী সমাজ আছে, বিভিন্ন সামাজিক ন্যায়ের জন্য বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন জনগোষ্ঠী আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, বিভিন্ন দল আছে যারা হয়তো নির্বাচনে, পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করে না, কিন্তু দল আছে। আমি যদি বিজেপি তৃণমূল বিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চাই, বৃহত্তম ঐক্য গড়ে তুলতে চাই, তো সবার সঙ্গে কথা বলতে হবে। এটাই
ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট দিস। এখানে তো কোনো একজন সিদ্ধান্ত নিচ্ছে না, তারপরে কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরো বসে সেটাতে মোহর লাগাবে। প্রধানমন্ত্রীর অনেকগুলো কর্মসূচি অনেক কিছু বলেছে, আমাদের ছোট ছোট করে বলে দেন। একটা হচ্ছে যে মন কি বাতে বলেন প্রত্যেক শেষ রবিবারে একই কথা বলেছে, নতুন কিছু বলেছে সে বলো তো, যেগুলো নতুন বলেছেন সেগুলো বলে দাও। বলেছেন ওনার পরিবার নেই, তাই নিয়ে আপনারা কটাক্ষ করেন, মানে ইন্ডিয়ার কটাক্ষ করেন। ওটা বাংলায় ওনার পরিবার, এই নারীরাই ওনার যখন বিপদে পড়েন, এই নারীরা কি যখন বিপদে পড়েন তখন এই বাংলার মা বোনেরা সহ ভারতের মা বোনেরা ওনার পাশে দাঁড়ান। এই যে গোটা দেশ ওনার পরিবার, এটাকে কিভাবে আপনারা দেখছেন? এটা আমার পুরো একটা গল্প মনে পড়ে গেল। নতুন পঞ্চায়েতের প্রধান হয়েছিল, যেভাবে হয় আর কি আজকাল। তারপরে ওকে না আমি এসব পারবো না বলে, না না কেউ বিয়ে হলে নেমন্তন্ন খেলে বা মরে গেলে সাধ্য হলে তখন তুমি যাবে, শোক জানাবে বা আনন্দ প্রকাশ করবে। তো একজন গেছে, তো বলেছে একজন বয়স্ক মা মারা গিয়েছেন, তখন বললো যে ঠিক আছে আপনার তোমার মা কি শুধু তোমার মা, গোটা গ্রামের মা, আমারও মা, সুতরাং আমিও তোমার সাথে সমব্যথী। তারপরে একজন বউ মারা গেছে, সেখানে গিয়ে একই কথা বলেছে। তুমি যে রাজ্যে যান সেখানে তো গিয়ে বলেন যে সেই রাজ্যে আমার গঙ্গা মা ডেকেছিল, বলেছিল না? তারপরে 12,000 কোটি টাকা দুর্নীতি আছে না নমামি গঙ্গেতে, বলুন। মুরলী মনোহর যোশী চেয়ারম্যান ছিলেন পিএসসি, আমি মেম্বার ছিলাম পার্লামেন্ট যেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি। নমামি গঙ্গের নামে তখন, এখন আরো বেশি বেড়ে গেছে, 20,000 কোটি টাকার মধ্যে 12,000 কোটি টাকা দুর্নীতি আছে। মুরলী মনোহর যোশী কেঁদেছিলেন, কিন্তু মেজরিটি ছিল বিজেপি এমপিদের, তারা বাইরে বারান্দায় দাঁড়িয়ে হেই খিল্লি করছিল, কিন্তু কোরাম না হলে প্রস্তাব পাস হবে না, রিপোর্ট, সেই রিপোর্ট পাস করতে দেয়নি, সেটা ড্রাফটই আছে। এই হচ্ছে বিজেপির ট্রান্সপারেন্সি। যে গঙ্গা মায়ের নামে তিনি এসে এমপি হলেন এবং প্রধানমন্ত্রী হলেন, এখনো বেনারসের নামে যা সব করছেন, প্রচার করছেন, কিন্তু সেই দুর্নীতি সংক্রান্ত তদন্ত রিপোর্ট পার্লামেন্টে রাখতে দেননি মুরলী মনোহর যোশীকে, চেয়ারম্যানকে। তাহলে তো তিনি এখন যে নদীতে যাবেন সেই নদীতে সামনে গিয়ে বলবেন এটাই আমার, সেটাই আমার। শুধু মা, নারী, পরিবার তা নয়, এখানে আমরা কটাক্ষ করি না, এটা বুঝে নাও। উনি সবসময় এটা চালাই করে বলেন। সন্দেশখালীর ব্যাপারে গতবার এসে বললেন যে আমরাই লড়ছি বিজেপি, কারণ মমতা নিজে দূরবীন দিয়ে দেখতে পায় না বলে উনিও দেখতে পান না, কারণ মমতা নিজ চশমায় তো উনি দেখেন। আলাদা করে বিজেপির কোনো চশমা আছে নাকি নিজের? সবাই জানে নিরাপত্তা সর্দার জেলে গিয়েছে, সবাই জানে শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যে এই ধরনের যত রকমের দুর্নীতি হচ্ছে, তার যেমন আমরা শিকার হয়েছি, তেমনি আমরা সেই যারা শিকার হয়েছে তাদেরকে নিয়ে লড়াই করছি। সে 100 দিনের কাজের টাকা হোক, ঘরের টাকা হোক, রেশন দুর্নীতি হোক, সমস্তকেই। মোদী বলেছে বাংলার নারী শক্তিরা বেরিয়ে পড়েছে, মা বোনদের আওয়াজ একমাত্র বিজেপি, যেখানে ইন্ডি জোটের সরকার সেখানেই মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার। প্রথমত বাংলার ইতিহাস ওনার জানা উচিত। গোটা দেশের মধ্যে সবার আগে যেখানে নারী শক্তি এগিয়ে এসছে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতির জগতে, প্রশাসনিক জগতে, তার নাম বাংলা। স্বাধীনতা আন্দোলন তাই। একটা নাম বলুন তো গুজরাট থেকে, একটা নাম বলুন তো উত্তর ভারত থেকে, যেখানে পায়োনিয়ার্স, প্রথম গ্র্যাজুয়েট থেকে, প্রথম ডাক্তার থেকে, প্রথম হচ্ছে তোমার গিয়ে পাইলট, সব আরো অনেক উদাহরণ আছে। প্রথম পর্বযাত্রী, প্রথম হিমালয় অভিযাত্রী। আজকে দাঁড়িয়ে প্রতিবাদেও সবসময় বাঙালি এগিয়ে থাকে। এই জন্য আমরা গাল শুনেছি, আমাদের উনি তো বলেছেন আন্দোলনজীবী। যখন কৃষকরা লড়াই করেছে উনি বলেছেন আন্দোলনজীবী। আর যারা মা বোনদের কথা বলছে, নরেন্দ্র মোদীকে এটা বলতে হবে, যখন কুস্তিগিররা যারা বিদেশ থেকে পদক নিয়ে এসেছিল, ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্ট থেকে পদক নিয়ে এসেছিল, ব্রিজভূষণ এর বিরুদ্ধে যখন তারা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছিল, মলেস্টেশনের বিরুদ্ধে, তখন মা বোনদের ইজ্জত ছিল না? মোদী এইটুকু বলুন যে দিল্লি দেশের এবং উত্তরপ্রদেশের মহিলাদেরও মান সম্মান বাংলার মহিলাদের মান সম্মানের মতোই সমগোত্রীয়। কেন তিনি একটা কথা বলেননি তখন? কেন ওই মহিলাদের ডেকে কথা বলেননি? কেন কুস্তিগিরদের? কেন তারা কাঁদতে কাঁদতে তাদের পদক নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলো? হাতরাস কাণ্ডে কেন কাপ্তান সিদ্দিকীকে ধরতে হলো? সে সংবাদ যাতে বাইরে না যায়, ওই একটা কথা বলেছেন? বরঞ্চ গুজরাটে যখন গণহত্যা হয়েছিল, বাজপেয়ীজি প্রধানমন্ত্রী, আমার অনেক ব্যাপারে বিরোধিতা আছে, কিন্তু তিনি বলেছিলেন উনি রাষ্ট্র ধর্ম পালন করেননি। তাহলে
সেই দলেরই প্রধানমন্ত্রী কেন যোগী যখন হাতরাসে অপরাধীকে না শাস্তি না দিয়ে ভিকটিমকে গণধর্ষণের পুড়িয়ে মেরে দিল, প্রধানমন্ত্রী একটা টুইট করলেন না কেন যে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের রাজধর্ম পালন করছেন না? সেই সাহস তো নেই। মণিপুরে কেন তিনি বলেননি? প্রতিদিন সেখানে মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হয়েছে। বাংলার মা বোনেরা তার মা বোন, মণিপুরের লোকজন তার পরিবার নয়? আমরা তো সবাই না, আমরা তো বলি গোটা বিশ্বে যদি আমাদের গাল খায় যে সে প্যালেস্টাইনই হোক, সে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় হোক, যেখানেই মানুষ আক্রান্ত হয়েছে তার সঙ্গে আমরা সংহতি জানিয়েছি। তিনি বেছে নিচ্ছেন কেন? মোদী বলেছেন যে এখানে করা যায়নি, বাংলা নামক তৃণমূল আছে বলে এখানে উন্নয়ন আটকে রয়েছে মহিলাদের। আর ঠিক তার কয়েক ঘন্টা আগে, কয়েক মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে অঙ্গনারীদের এইটাই বেতন বাড়বে। দুটোকে কিভাবে দেখছেন? ওই আগের দিন রাজভবনে বৈঠক হয়েছিল, আমি বললাম না, দুজনে স্ক্রিপ্ট পাস করে নিয়েছে, তুমি এটা বলবে আমি ওটা বলবো। শোলের ডায়লগ যখন সেলিম জাভেদ লিখেছিল, তো এরকম গব্বর সিং এরও, যে আমজাদ খান আর যে সঞ্জীব কুমার, তাই তো, ঠাকুর হাত দে দে, মনে আছে? তো দুজনের ডায়লগ তো সেলিম জাভেদ লিখেছিল, এই সেলিম না, যদিও জাভেদ আখতার আমার বন্ধু পুরনো, কিন্তু এটা ভিলেন এবং নায়ক নায়িকার ডায়লগ একজনই লেখে, পরে শুটিং হয় আলাদা সময় আলাদা জায়গায়, তারপরে এডিট করে এক জায়গায় নিয়ে যাওয়া হয়। সুতরাং এটা নিয়ে তোমরা এসব করো না। হাততালি দেয় ছেলে মেয়েরা, একজন বলবে मैं तुम्हें जीने नहीं दूंगा, আর একজন বলবে मैं तुम्हें मरने नहीं दूंगा, তাই তো? এটাই হচ্ছে ডায়লগ। এখন আরো এগিয়ে গেছে, একজন বলবে हम तुम्हें पानी में डुबो डुबो के मार देंगे, এটা তো পুরনো হয়ে গেল। তাহলে আরেকজন বলবে हम तुम्हें पानी पिला पिला के मार देंगे। সুতরাং এরপরে যদি কোনো প্রশ্ন থাকে বলো, কোনো ডায়লগ থাকলে বলো। প্রধানমন্ত্রী বলছে তৃণমূল সরকার মহিলাদের ভালো করতে পারে না, একদম ঠিক, কিন্তু 50-50, আধা মিঠা আধা নমকিন। 2014 से বলেছিলেন 34 साल में बाया मोर्चा जो गड्ढा खोदा है उसको भरने के लिए दीदी को थोड़ा समय तो देना पड़ेगा। কে বলেছিলেন? ভিডিও আর করে দেখাবো তোমাদের কাছে, আছে আর্কাইভসে, বার করে বক্তৃতা 2014 লোকসভা নির্বাচনের আগে ছোটখাটো একটা ব্রিগেডের মিটিং হয়েছিল। আর 50-50 এর জন্য বললাম যে এই তৃণমূল ভালো করবে না যেমন বলেছেন, এই বিজেপিও সেরকম ভালো করবে না। আমরা 100% কথা বলি, উনি অর্ধেকটা উচ্চারণ করেন, অর্ধেকটা মুখের মধ্যে রেখে দেন। গণশক্তি পত্রিকায় প্রথম পাতায় একটি বিজ্ঞাপন ছাপাকে কেন্দ্র করে বিরোধীরা নানা রকমের আমার খুব ভালো লাগলো তুমি কারোর নাম বললেন, নাহলে তো একটা মুখপাত্রের নাম বলতেই, যে প্রতিদিন অন্যের টাকায় নিজেকে বিজ্ঞাপিত করে চলেছে, সে গণশক্তির বিজ্ঞাপন নিয়ে দেখলাম টুইট করেছে। আমি আজকে রেফার করছি। কিন্তু প্রথমত গণশক্তি একটা ট্রাস্ট, এবং দ্বিতীয় হচ্ছে পত্রপত্রিকা, তৃতীয় হচ্ছে তোমরা সবাই জানো যারা প্রিন্ট আছো, ডিএভিপি বলে একটা ডাইরেক্টর অডিও ভিজুয়াল সংস্থা আছে, তাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট আছে, সরকারের বিজ্ঞাপন তাকে ছাপতে হয়, এটা সরকারি বিজ্ঞাপন। তৃণমূল এবং বিজেপি যেটা করেছে, মোদী এবং মমতাকে প্রমোট করার জন্য, মুখ প্রমোট করার জন্য, কোনটা সরকারের আর কোনটা দলের ওটা ভুলে যায়। ওই জন্য তৃণমূলের লোকেরা এটা বলছে, কারণ তাহলে যত রাজ্য সরকারের যত বিজ্ঞাপন হয়, হাইকোর্টের নির্দেশের পরেও গণশক্তি গত 11 পর থেকে রাজ্য সরকারের কোনো বিজ্ঞাপন পায় না। অন্যায় আছে হাইকোর্ট বলেছে, কিন্তু আর লাগু করেনি। সেখানে দাঁড়িয়ে যদি বিজ্ঞাপন পেত, তাহলে যতই আমি তৃণমূল কংগ্রেসকে গালাগাল দিই না কেন, সরকারের বিজ্ঞাপন তো আপনি রিফিউজ করতে পারবেন না। কিন্তু মুশকিল হচ্ছে বিজেপি এবং তৃণমূল, যেটা সরকার সেটাই দল, সেটা করে নিয়েছে। ওই জন্য তৃণমূলের মুখপাত্র মনে করছে এটা বিজেপির প্রচার হয়ে গেল, কিন্তু ওটা সরকারের। সরকারটা কারুর বাপের নয়, সরকারের টাকাটাও কারুর বাপের নয়, জনগণের। চলে যাওয়াটা দলের পক্ষে ভয়ঙ্কর ক্ষতি, মানে আরো একটু উত্তর দিতে পারতো, এটা একটা পুরনো প্রবাদ ছিল, চোর কো বলো চোরি করো, সাহুকার কো বলো জাগতে রহো।
এখানে চোর চৌকিদার একজনই হয়ে যায়। एक सवाल है अभिजीत गंगोपाध्याय कल ही बीजेपी में ऐड हुए ज्वाइन किया है उन्होंने एक एक्यूजेशन किया कि जब वो जज टाइम पे थे तो 3 लॉयर्स उनके पास आए थे जॉब कार्ड को लेकर के। उन्होंने बोला कि एक व्यक्ति अपनी माँ को अपने वाइफ के तौर पे सजा करके और पैसा लेने के लिए ऐसा कुछ किया तो फेक जॉब कार्ड्स बनाए गए। इसको लेकर के आपकी क्या? पहली बात तो मेरी ये बात पसंद आई कि आपने बोला ऐड किया है। रोजाना ये ऐड और सब्सट्रैक्शन चलते जा रहा है। कब कौन एडिशन हो रहा है, कौन कौन सब्सट्रैक्शन होगा, आप देखते रहो। दूसरी बात ये है कि इसलिए तो लोग उनके ऊपर भरोसा किए थे। न्यायालय के ऊपर भरोसा इसलिए किया जाता है कि तृणमूल कांग्रेस रोजगार के मामले में जैसे व्यापम कांड मध्य प्रदेश में हुआ था, वैसा ही हजारों करोड़ रुपए का एक बड़ा घोटाला है, और जिसको नौकरी मिलना चाहिए था उसके नौकरी को वो दूसरी जगह नीलामी में बेच दिए। जब अभिषेक बनर्जी का भी नाम आया तो वो बोले कि हम एकदम आखिर तक देख लेंगे, लोग के ऊपर भरोसा हुआ। लेकिन कुछ लोग होता है, सब लोग एवरेस्ट के चोटी पर थोड़ी चढ़ते हैं, निकलते जब है बोलते हैं हम एवरेस्ट के चोटी पर जाएंगे, कि कुछ लोग आधे रास्ते पर उनका दम निकल जाता है। अब ये सब बोलने से क्या फायदा, लोग तो देख रहे थे कि वो आखिर तक सजा दिलाएंगे और चोरों को पकड़ेंगे या मदद करेंगे पकड़ने में, उजागर करेंगे जो घोटाला हुआ, और जिनको नाइंसाफी जिनके साथ हुई उनको इंसाफ दिलाएंगे। हम शुरू से ये कहे हैं, इंसाफ की लड़ाई जिस तरह से वामपंथी जो अभिवक्ता हैं, अधिवक्ता बोलते हैं ना हिंदी में, अधिवक्ता एडवोकेट्स, वो उनका लड़ाई जिस तरह से अंदर में रहेगा, उसी तरह से विधानसभा लोकसभा में हमारे वामपंथी जो प्रतिनिधि हैं वो आइन सभा में उसी तरह से लड़ेंगे। लेकिन इंसाफ की लड़ाई सड़क में होगी, सड़क में होगी। अगर मुंसिफ खुद चोरों की तरफदारी करेगा तो अदालत में फिर कौन पहुंचेगा? उन्होंने कहा कि अभिजीत गंगोपाध्याय ने ये भी कहा कि एकमात्र बीजेपी ही है जो कि दुर्नीति के खिलाफ काम करे, बाकी और कोई भी पार्टी नहीं। This item was brought to you by from Adani Groups. Thank you. বলছি আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ছোটবেলায় প্রধানমন্ত্রী বলেছেন তিনি ছোটবেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন, পথে পথে ঘুরেছেন, গোটা দেশ পায়ে হেঁটে দেখেছে, মানে দেশ ঘুরেছেন। তার পকেটে পয়সা ছিল না, কিন্তু কোনো খাবার কোনোদিন অভাব হয়নি, কারণ এই মা বোনেরাই তাকে খাইয়ে। এই জন্যই ক্ষুধার তালিকায় আমাদের দেশ এত নিচে চলে গিয়েছে, কারণ সরকার কোনো দায় দায়িত্ব নিচ্ছে না। পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষ এখানে আছেন, কারণ তিনি জানেন কেউ ক্ষুধায় থাকবে না, মা বোনেরা খাইয়ে দেবে। কিন্তু সবাই তো ওনার মতো ভাগ্যবান নয়। আর তিনি এক একবার একটা গল্প করেন। এবার এই গল্পটা যে বাংলাদেশে করেছেন, যেটা বলেননি, পরের এপিসোডে হবে, তিনি প্রায় স্বামী বিবেকানন্দের মতো পরিব্রাজক হিসেবে ভারত ভ্রমণ করেছেন। কিন্তু বিবেকানন্দ পরিব্রাজকের পরে হচ্ছে তোমার কি পদব্রজে ভ্রমণ করে কন্যাকুমারীতে পৌঁছেছিলেন, উনি হিমালয়ের গুহায় পৌঁছেছেন। সিনেমার পোস্টার এখানে কেন লাগাচ্ছ? যে সিনেমা চলে না সেগুলোকে কেন পোস্টার লাগায় চলে? এর আগে কাশ্মীর ফাইলস আমরা দেখেছিলাম, বিদেশে জুরি এসেছিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, বলেছিল হচ্ছে রাবিশ ফিল্ম, বলেছিল না? ইসরায়েল থেকে নিয়ে এসেছিল, কারণ বন্ধু ভারতের মনে করেছিল। তো এগুলো হচ্ছে পলিটিক্যাল প্রোপাগান্ডা। কিছুদিন তাহলে রাজ্যপাল কিন্তু যদি গুজরাট ফাইলস কেন দেখতে যাবেন না? তার মানে রাজ্যপাল একটা রাজনীতি করছেন নির্দিষ্ট। কিন্তু 370 আর্টিকেল 370 অ্যাবলিশনের পরে লাদাখে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে এখন তার অধিকারের জন্য। দেশের ইতিহাসে কখনো একসঙ্গে এত লাদাখি রাস্তায় নামেননি, আজকে যা কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে নেমেছেন। তুমি কোন দিকে? মানুষের দিকে না আপকি বার 400 পার ওরকম একটা বিজ্ঞাপনের দিকে? পয়সা আছে, যখন বেশি পয়সা আছে লোকে সিনেমায় ওড়ায়, মদে ওড়ায়। তো সরকার বিজেপির কাছে অনেক পয়সা আছে, তো তা ন্যাচারালি তারা মদে ওড়াচ্ছে, সিনেমায় ওড়াচ্ছে। রাজ্য সরকার সমাজ বিরোধীদের, দুষ্কৃতীদের বাঁচানোর জন্য সব চেষ্টা করছে, কিন্তু বিচার ব্যবস্থা তার ধাক্কা দিয়েছে। কি বলেছেন?
প্রধানমন্ত্রী বড় ধাক্কা দিয়েছে ইলেকট্রাল বন্ড, সেটা তো স্বীকার করুন। যতই টাকা রোজগার করুন, যতই টাকা ঝাড়ুন, যতই কর্পোরেট টাকা নিয়ে আসুন দেশি বিদেশি, এমনকি দেশ বিরোধী শক্তির কাছ থেকে নিয়ে আসতে পারেন, এই জন্য নাম জানতে চাইছেন না, তো তিনি স্বীকার করলেন না কেন? মমতা ব্যানার্জি যেরকম আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের পর আপিল ঠোকেন, মোদিও তাই করছেন, একই পথের পথিক। এটা করেছেন চক্ষু লজ্জার খাতিরে, কোর্টে না গিয়ে করা যায় না, অর্ডিন্যান্স না নিয়ে এসে, অর্ডিন্যান্স নিয়ে এসছেন আগে অনেকবার, বিচার যা রায় হয়েছে তার বিরুদ্ধে অর্ডিন্যান্স নিয়ে এসছেন, কিন্তু এখানে দাঁড়িয়ে ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে আমরা দেখলাম SBI কে দিয়ে তিনি চিঠি লেখাচ্ছেন যে সময় দিন। দুটো এক, অনেক বড় অপরাধ। আর মমতা এসব যা করছেন সব আদবানিজির পাঠশালায় মোদির পাশে বসে একই পার্টিতে বসে শিখেছেন। সুতরাং বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা হচ্ছে এখানেও তাই হচ্ছে। সন্দেশখালীর মহিলারা আজকে গেলেন, কয়েকজন দেখা করতে পারলেন, অধিকাংশ পারলেন না। তাদের পৌঁছতে অনেক দেরি হলো, তখন নরেন্দ্র মোদী চলে গেছে। তাই নিয়ে তাদের ভয়ঙ্কর ক্ষোভ, তারা কান্নাকাটি করলেন। নরেন্দ্র বললো আমরা আছি, এবং কয়েকজনকে নালিশ করলেন, 5-7 মিনিট শুনলেন এবং মোদী বললেন আমরা পাশে আছি আপনাদের। এই যে গোটা এপিসোডটা, সেটা আপনারা কিভাবে দেখছেন? তোমরা জানো গত লোকসভা নির্বাচনের আগে রায়গঞ্জের দাড়িভিটে রাজেশ এবং তাপস নামের দুজন ছাত্র খুন হয়েছিল। বিজেপি তাদের নাম বলে না, তুমি কতবার তাদের কাছে এই নাম শুনেছ? তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে যাওয়া হয়েছিল, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হয়েছিল, গুজরাটে নিয়ে গিয়ে ঘোরানো হয়েছিল, গোটা দেশ ঘোরানো হয়েছিল তাদের পরিবারকে। তারপরে মমতা বলেছিলেন CID তদন্ত করবে, ওরা বলেছিল CBI তদন্ত করবে। 5 বছরে ওটা ভুলে গেছে। সন্দেশখালী ভুলতে বিজেপির বেশি সময় লাগবে না। এগুলোকে বলে একটা অপটিক্স তৈরি করা, গোটা দেশের সামনে এটা দেখানো, যাকে বলছেন আমার মা বোন। তাহলে তুমি, আমি জানি না, তোমার মা বোন নিশ্চয়ই আছে এবং তাদের জন্য দেখা করার জন্য তুমি বেরিয়ে চলে যাবে, সময় হবে না, তারপর একজন এসে নালিশ করবে বা অভিযোগ করবে, ক্ষোভ জানাবে, তারপর তুমি 5-7 মিনিট দেবে, তাহলে নিশ্চয়ই তারা তোমার মা বোন নয়, নাহলে তুমি ভালো লোক না। নরেন্দ্র মোদী আজকে যা করলেন সন্দেশখালী সম্পর্কে, তারা এটা নাটকের জন্য বলেছেন ওরা আমাদের মা বোন। যদি সত্যি মা বোন হতো, যেরকম দুর্দশাগ্রস্ত তৃণমূলের আমলে যত তারা ভুক্তভোগী, যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, তার জন্য প্রধানমন্ত্রী এই নাটকটা না করলেই পারতেন। নিজের মা বোনের সঙ্গে কোনো এরকম করে না কেউ। আমরা দেখেছি তিনি যখন নিজের মায়ের কাছে গিয়েছেন তখন একেবারে ঢাক ঢোল পিটিয়ে, বিজ্ঞাপন দিয়ে, সাংবাদিকদের নিয়ে, ফটোগ্রাফারদের নিয়ে, অ্যাঙ্গেল ঠিক করে, তারপরে তিনি যা যা অভিনয় করেছেন বা যা যা শ্রদ্ধা নিবেদন করেছেন সেসব টেলিকাস্ট হয়েছে। তাহলে এগুলোকে বলে ইভেন্ট ক্রিয়েট করা। উনি এখানে এসেছিলেন একটা ইভেন্ট ক্রিয়েট করতে ভোটের আগে। সন্দেশখালী নিয়ে নিরাপদ সর্দারের কাছেই মা বোনেরা নিরাপদ আছে, নতুন করে আর আপদ তারা ডাকবেন না, এটুকু আমার বিশ্বাস আছে। নবান্নে একটু আগে ক্যাবিনেট মিটিং শেষ হলো, খুব সম্ভবত 13ই মার্চ ভোট ঘোষণা হতে পারে, এটা মাথায় রেখে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরকে 12ই মার্চের মধ্যে যাবতীয় পেন্ডিং কাজ শেষ করতে হবে। এটা কি বাধ্য হচ্ছে? তাহলে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক সারা বছর কাজ করে না, নিয়মিত কাজ করে না। কারণ যে সরকারি কাজ আছে সেগুলো যদি নিয়মিত হয় তাহলে কোড অফ কন্ডাক্ট আসার পরেও রেগুলার কাজ সেগুলো চলতে থাকে। তাহলে বেআইনি যে কাজগুলো আছে, যেহেতু তদারকি থাকে ইলেকশন কমিশনের, সেগুলো আগে শেষ করে দিতে বলছেন। 2, নির্বাচন কেন্দ্রিক কাজ করেন, ভোটকে মাথায় রেখে। আজকে যা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, সবটাই ভোটটাকে মাথায় রেখে। আর যেই ভোট হয়ে যাবে তখন খেল খাতাম, পয়সা হাজাম বলবেন। এই জন্য মানুষ সাধু সাবধান। আর তৃতীয় কথা হচ্ছে, কেউ জানে না তিনি কি করে জানলেন খুব সম্ভব তারিখ ঘোষণা হবে। তাহলে চোরি চোরি চুপকে চুপকে মোদিও জানেন আর মমতাও জানেন, দুজনের কিছু কিছু কানাকানি হয়, কিন্তু এখন লোকে সব দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। ধন্যবাদ।